ভাই, নারীর বিরুদ্ধে মানে একটা অভিযোগ যে নারী অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসে না। নারী শুধু নিজের নিরাপত্তা খুঁজতে থাকে, আর্থিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা। হুম। এই বিষয়ে আপনার কি মত? এখন এটার এই জায়গাটাতে তো গেলে তোমার তো এভলিউশনারি বায়োলজি সাইকোলজিতে যেতে হবে। কারণ নারীর নিরাপত্তা খুঁজে মূলত নিরাপত্তা তো আসলে সবারই তো লাগে। ছেলেদেরও লাগে নিরাপত্তা, মেয়েদেরও লাগে নিরাপত্তা। কার নিরাপত্তা লাগে না? মানে বেসিক বেঁচে থাকার জন্য যা যা করা লাগে, ভরণ পোষণ যেটা আছে ওটা লাগে। এখন তুমি যেটার দিকে বলতেছো সেটা হইলো, আমার কাছে মনে হইতেছে যে নারী নির্ভরশীল থাকতে চায়, মানে ডিপেন্ডেন্ট ওম্যান, তাদের ক্ষেত্রে আর কি এই নিরাপত্তার কেসটা একটু বেশি কাজ করে। আবার ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা অর্থে কাজ করে, কারণ নারীরা একটু স্টেবল, একটু একটু ফিক্স থাকতে চায়, একটা স্থিতিশীল সম্পর্ক দিকে একটু বেশি আগ্রহী হয়। বাট এখন হয়তো বা অনেক কিছু চেঞ্জ হইতেছে, বাট তারপরও বেশিরভাগ ব্যাপারগুলো আসে, মানে এখনও আছে। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইলে, যেমন ধরো যে নারীরা একটু টাকা কামায়, ধরো টাকা তো তুমিও কামাইতেছো, সেও কামাইতেছে, তো কারণ সে যদি 30-35 কামায় তাহলে সে খুঁজবে 3-4 লাখ, ঠিক আছে? এরকম সবাই সবাই মানে খোঁজে না, এরকম রেয়ার অবশ্যই আছে। বাট অনেকের এই টেন্ডেন্সিটা থাকে যে আমি 30-40 কামাইতে দিলে আমার হাজবেন্ড আরও বেশি কামাবে, তাই না? এরকম বিষয়টা থাকে। আমার ক্ষেত্রে এই এই জায়গাটাতে ব্যাপার হলো কি যে আবার খেলা কিন্তু ঘুরেও যায়। অনেক ছেলে আছে যে বেকার, এটা কিন্তু এই যুগে না, আরও অনেক যুগে এরকম আছে। অনেক ছেলে আছে যেটা ভালোই না, ঠিক আছে, বেকার, সেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নারীর উপর নির্ভর করে, দেখা যায় এরকম, মানে খেলার রিভার্স হয়েও যায়। হ্যাঁ, তো আমি যদি টেন্ডেন্সিটা দেখি যে নিরাপত্তা তো সবারই লাগে, ছেলেরও লাগে, মেয়েরও লাগে, তো এই জায়গাতে আমার মনে হয় যে সবারই উচিত আসলে ডিপেন্ডেন্সির ব্যাপারটা থেকে সরে এসে নিজের মতো করে রেসপন্সিবল আর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করা। তবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে শুধু ওই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে ব্যতিব্যস্ত না থেকে সাইকোলজিক্যাল ব্যাপার, নিজের মন মর্জি রুচি এগুলো নিয়ে আলাপের মাধ্যমে একটা রিলেশনশিপে ঢোকা মনে হয়, এটা মনে হয় বেটার। না মানে এরকম হয় যে একটা ছেলে একটা মেয়ে রিলেশনে আছে, 4-5 বছরের রিলেশন, দুজনকে ভালোবাসে, কিন্তু যখন একটা নারী দেখে যে ভালো অপশন, তখন সে এই তার 4-5 বছর রিলেশনটা ত্যাগ করে। মানে এইখানে আমার প্রশ্নের জায়গাটা যে ভালোবাসার সাথে একটা বিরোধের, যে নারী তাহলে কি ভালোবাসে না, নারী কি ভালোবাসতে পারে না, এত ইজিলি কেমনে সুইচ করতে তুমি পারে? তাহলে এই 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 যে ঘটনাটার কথা বললা, এই ঘটনার কনটেক্সটে তাহলে আলাপ আলোচনাটা সামনে আগাই, যে এখানে ব্যাপারটা কি হয়েছে এটা অ্যাকচুয়ালি বলি। তো 4-5 বছর পরে ভালোবাসার পরে সে যখন ভালো অপশনটা দেখে যে চলে গেল, তো এটা তো অ্যাকচুয়ালি ভালোবাসা না, মানে এই যে প্রমিস, ওটা হরমোনাল রিয়াকশন, যে তখন হয়েছিল, মনে হয়েছিল যে না কিছু একটা করবে, বাট করে নাই, চলে গেছে, মানে তো মেয়েটা তখন অন্য রাস্তা বেছে নিয়েছে। এরকম অনেক কাহিনী তো হয় আমাদের সাথে, বেশিরভাগই অনেক কেস দেখা যাবে 3-4 বছর রিলেশনশিপে ছিল, তারপর দেখা যায় না বয়ফ্রেন্ড আর কিছু করতে পারতেছে না, তো তখন মেয়ে অন্য একটা ভালো অপশন দেখে বিয়ে হয়ে গেছে। এক্সকিউজ কি? বাসায় মেনে নিবে না, এটা নিবে না, মানে অনেক ড্রামা হয় কিন্তু এই জায়গায়, প্রচুর ড্রামা হয় না এই জায়গায়, যে বাসায় মানে না, বাসায় এটা করবে না, আমি তো অনেক দেখছি, অনেক ঠেকাইছি, আর হইতেছে না, এরকম করে সে আলটিমেটলি আরেকজনের কাছে ঝুলে পড়ে। তো এটা তো ঝুলে পড়তে হইতো না ওই নারীর, যদি সে নিজে কামাই কাজি করতো, তখন তো সে বাসা ট্যাকেল দিতে পারত। আমার চয়েস আছে, আমি কাজ করি, আমি খাই আমার নিজের টাকায়, আমার চয়েস আছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে 7 বছর 8 বছর যা লাগে আমি পরে বিয়ে করব। যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, সেহেতু সে না চাইলেও বেঁচে থাকার তাড়নায় হোক বা তার নিজের চয়েস হোক, সে তখন মনে করবে যে আরে আমি এই লাইফে গেলেও তো হবে না, আমার সাফার করতে হবে, ওই লাইফে গেলেও সাফার করতে, সে তখন হিসাব করা শুরু করবে। আর হিসাবে তখন তার কাছে যেটা বেস্ট অপশন মনে হবে, সে অনেক ধরনের ইমোশনাল ড্রামা, তারপরে অনেক যুক্তি টুক্তি দেখিয়ে তারপরে কি করবে,
সে আরেকজন ভালো প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে চলে যাবে, এটাই অ্যাকচুয়ালি মানে হয়, এটাই অ্যাকচুয়ালি হবে। এখন আমার কথা হলো যে ছেলেটার দিকটাও একটু আসি। তো ছেলেটা কী করছে অ্যাকচুয়ালি এই জায়গায়? ছেলে তো 4-5 বছর আসলে সে কী করছে? সে তো তার ক্যারিয়ার করতে পারে না। সে মেয়ের সাথে প্রেম করে, এরকম করে এই প্রেম করতে 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 তো সে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে নাই। তাহলে ছেলেটা এই জায়গায় কী করলো? আর ছেলে জানতো না যে মেয়েটা ডিপেন্ডেন্ট, ছেলে কেন জড়াইলো? অনেক ক্ষেত্রে আসলে দুজনে কেউই জানে না, হরমোনাল রিঅ্যাকশন হয়তো কেউই জানে না যে আসলে কেন তারা প্রেম করতেছে এবং এটার পরের পরিণতি কী। এই জায়গায় আমি বলতে পারি যে এই জায়গায় কে দোষী না দোষী এটা আমি না বলে আমি বলতে পারি যে এই জায়গায় বেস্ট স্ট্র্যাটেজি কি ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে। বেস্ট স্ট্র্যাটেজি হলো যে ভাই প্রেম করছো, তোমাদের তো কিছু হরমোনাল রিঅ্যাকশন হইতেছে, হ্যাঁ ঠিক আছে, এটাকে এখন মানে ওই পবিত্রতার ভাবে ওইটা দেখারও কিছু নাই। আর যদি পবিত্রতা ভাবে দেখেও থাকো ওইটা পরে আসবে, শুরুতে না। শুরুতে ভালো লাগছে কিছু একটা, বাট কন্ট্রোল ইউর সেলফ। আগে আলাপে আসো, বসো, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানো, মেয়েও তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানো, তুমি কি পছন্দ করো না পছন্দ করো ওইটা জানো, তোমার চিন্তা ভাবনা কি এটা জানো, তুমি কি করতে রাজি না রাজি এই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করো, স্টাডি করো। এই সমস্ত কিছু নিয়ে তোমরা একটা আলাপে আসো। আলাপে আসার পরে তারপরে একটা ফাইনাল ডিসিশনে আসো যে আসলে কি আমরা লং টার্মে কি আগাইতে পারবো এবং তুমি কি ডিপেন্ডেন্ট কিনা। তুমি কি ডিপেন্ডেন্ট রিলেশনশিপে কিন্তু অনেক ধরন আছে, বুঝছো। কেউ যদি চায়, ছেলে তো হ্যাঁ বলে দিবে যে না ভাই ছেলে তো যে কোনো মূল্য একটা প্রেমে জড়াইতেই হবে তাকে, মানে এই একটা আর্জেন্সিটা থাকে। আমার কথা ছেলের তরফ থেকে এরকম আর্জেন্সি না থাকাটা বেটার। মানে আর্জেন্সি থাকলে সে কী হবে, সেটা ভুল রিলেশনশিপে ঢুকে যাবে। আমার মতো মনে হয় যে তাকে প্রথমে একটা কোশ্চেন করা উচিত যে আমি কি অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট নারীর সাথে যাব, গেলে আমার এখানে কি প্লাস আছে কি মাইনাস আছে। কারণ ডিপেন্ডেন্ট নারীর ডিপেন্ডেন্ট চাল থাকবে, ধরন থাকবে। ইন্ডিপেন্ডেন্ট হইলে বা অ্যাটলিস্ট তুমি যখন তার সাথে ধরো, কেউ যদি ধরো কারো বয়স যদি হয় 20-22, 20-21 এরকম যদি হয়, তো এখন বলতে পারো যে আরে এই বয়সে কে এত কামাই কাজি করা, ওই সময় তো কারো কাছে এরকম টাকা থাকে না, কিন্তু অ্যাটিটিউড তো থাকে। তুমি দেখো যে তার অ্যাটিটিউডটা কেমন। তার অ্যাটিটিউড যদি ডিপেন্ডেন্ট হয়, আর তুমি যদি চাও যে না আমি ডিপেন্ডেন্ট চাই না, আমি দেখছি ডিপেন্ডেন্সের এই সমস্যা, আর ছেলেরা যদি ডিপেন্ডেন্স হয় ছেলেরও তো সমস্যা থাকবে। সে কাজ কাম না করে গাঁজা খাবে, ও মদ খাবে, এটা খাবে, তারপরে বলবে গার্লফ্রেন্ডের কাছে যেয়ে বলবে এই তুমি টাকা দাও, এটা দাও। হয় কিন্তু অনেক, তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এরকম তো যাবে না। তো দুইজনের ক্ষেত্রে সমস্যা। এখন কেউ যদি চায় যে, এখন সামাজিকভাবে কী হয়েছে, সামাজিকভাবে ছেলের গাড়ি সমস্ত দায়িত্ব বেড়ে গেছে যে না ছেলের তো ডিপেন্ডেন্ট হবেই, আর মেয়ে যদি হয় তো ভালো, মানে ছেলে তো ইন্ডিপেন্ডেন্ট হবেই, মেয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ভালো, না হইলেও সমস্যা নেই। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, দুইজনের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তুমিও কামাবো, ছেলেও কামাবো, কিছু না কিছু, অল্প কামাক বেশি কামাক ওটা ম্যাটার না, সে কামাইতে পারতেছে কিনা এটা হলো আসল কথা। যখন দেখা যাবে যে না এটা আইডিয়াল সিচুয়েশন হওয়া উচিত, কিন্তু এখন প্র্যাকটিক্যাল সিচুয়েশন আসে, ম্যাকিয়াভেলিয়ান সিচুয়েশনে যে তোমার এখন কী হবে জায়গাটা, যে এখন তো না সব মেয়ে তো চাই, অনেক মেয়ের স্বপ্নই হলো সে সংসারী হবে, সে বাচ্চা কাচ্চা পারবে। তো এইরকম যার স্বপ্ন আছে, তুমি যদি তার স্বপ্নে সাবস্ক্রাইব করতে চাও, তার ঝামেলাটা যদি নিতে চাও, তাহলে ওটা বুঝে তুমি রিলেশনশিপে ঢোকান, ঢোকার পর আর কান্নাকাটি করবা না। আর যদি না নিতে চাও যে না ভাই আমি এসব ডিপেন্ডেন্ট চাই না ভাই, আমি চাই আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, সেও ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তার কাছে তার মতো করে করবে, আমরা করবো, আমরা দুজন শেয়ার করে চলবো, তাহলে কথাবার্তার মাধ্যমে আগে বুঝে নাও যে সে তার ভিতর কি ওই অ্যাটিটিউড আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড আছে কিনা, এবং তাকে অবশ্যই বারবার অ্যাসিওরেন্স করে দাও যে 4-5 বছর পরে যেন তার মুড সুইং না হয়, যে না আমি তো এখন পারতেছি না, আর পারতেছি না, তুমি হ্যান্ডেল করো। কারণ রিলেশনশিপের পরে একটা আছে যে সব ভার ছেড়ে দিই, নিজের আর কোনো ভার নেওয়ার দরকার নেই, হেলে পড়তে চায় না, হেলে পড়া যাবে না, তুমি আগে থেকে ক্লিয়ার করো ভাই আমি এরকম একটা আমার এরকম চিন্তাধারা, তোমার চিন্তাধারা কি এরকম কিনা, যদি এরকম হয় ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপ। আর যদি না হয় ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো,
অনেক রেসপেক্ট শ্রদ্ধা রাখি আপনার উপরে, আপনি অন্য কাউকে খুঁজেন, আর ইয়াস আপনার সাথে কথা বলানো ভালো লাগছে, তোমার 4 বছর 5 বছরের সময়, এনার্জি, এফোর্ট সব কিছু বাইচা যাবে। তারপর তুমি অন্য কোনো মেয়েকে খোঁজো, যে দেখো সে ওরকম কিনা, তোমার টাইপের কিনা। মানুষ রিলেশনে যাওয়ার আগে তো এত ভাবে না। এই যে কেমিক্যাল রিয়াকশন, তো এই জন্যই বললাম যে ভাই ওটা ভালোবাসা না, ওটা হরমোনাল আগে বুঝো, একটা বই পড়ো, বোঝা শেষ, বই পড়তে লাগবে হলো মিনিমাম তোমার ধরো 10-15 দিন, খুব গভীরভাবে যদি পড়ো। এই 10-15 দিন ইনভেস্ট করে তুমি তোমার 5 বছরের যন্ত্রণা থেকে মুক্তি। তুমি যদি এখন তুমি যদি এখন না ভাই লাগবে না, তুমি যদি এখন এই যন্ত্রণাটা যদি তুমি হ্যান্ডেল করতে, মানে তুমি যদি মনে করো যে না ওই যে আশা, এখানেও কিন্তু আশা ডুবাই দেয়, মনে করে যে না কিছু তো একটা ভিতর থেকে তো হরমোনাল রিয়াকশন দিতেছে, এই আমার জীবন সঙ্গী, এই আমার সোলমেট, সারা জীবন থাকবে, হ্যাঁ এর সাথে আমার কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এদিকে কি হইলো, তুমিও জানো না তুমি কে, সেও জানে না সে। এখন প্রশ্ন করতে পারো, যেরকম জানতে জানতে তো আমি তো ভাই বুড়া হয়ে যাব, সেও বুড়ি হয়ে যাবে, তখন কি হবে? না, বুড়া হবে না, বুড়িও হবে না। তুমি যদি খুব সিরিয়াস থাকো এই ব্যাপারে, তাহলে তোমার প্রেফারেন্সগুলো কি কি এটা বুঝতেও তোমার তেমন একটা সময় লাগবে না। তুমি এটার জন্য কোনো কাউন্সিলরের কাছে চলে যেতে পারো, তার সাথে ডিসকাশন করে তুমি তোমার প্রায়োরিটিগুলো জীবনে দেখতে পারো। কিন্তু না আমি কেন ভাই এত কাউন্সিলরের কাছে টাকা পয়সা খরচ করি? আমি তো ভাই খুব জ্ঞানী ভাই, বুঝি। আর আমি তো ভাই ইউটিউব দেখবো, ইউটিউব দেখে সমস্ত কিছু জানি না, আমি সলভ করবো, তাহলে ওইটাও করো। কিন্তু না, তুমি তো ওইটাও করবা না, তোমার তো এখনই একটা প্রেম করা লাগবে যে কোনো মূল্যে। তাইলে কি করতে হবে, তোমাকে অনেক 4-5 জনের দুয়ারে দুয়ারে ঘুরে 3-4টা ছেঁকা খেয়ে কঠিন রাস্তা দিয়ে শিখতে হবে। তাহলে এখন তোমার যদি ধরনই হয় যে না আমার আসলে ছেঁকা খাইতে খুব ভালো লাগে, ছেঁকা খেয়ে শিখি, তাইলে তুমি তোমার ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি যাও, সময় নষ্ট করো 4-5 বছর, ব্যাস। তার মানে আসলে এই দায়টা নারীর উপর চাপানো যায় না, একচ্ছত্রভাবেও চাপানো যাবে না, এবং একচ্ছত্রভাবে ছেলের উপরেও চাপানো যাবে না। এখানে নারী পুরুষের ঊর্ধ্বে যায় চিন্তা করতে হবে যে অ্যাকচুয়াল ম্যাটারটা কি। ম্যাটার যদি সিকিউরিটি হয়, ছেলেরও সিকিউরিটি লাগবে, কাম করে খেতে হবে না, টাকা তো থাকতে হবে। না হলে প্রেমিকারা নিয়ে রমনা পার্কে ঘুরতেও তো মনে 100 টাকা লাগবে সম্ভবত। আর যদি 10 টাকার বাদাম মতো খাইতে হয় না, বাদাম দেয় 20 টাকা লাগে, 10 টাকায় দুজন না ধরলাম। আমরা তো মানে ধরো খুব তীব্র সংকট, তারপরে তখনই তো তোমার কাছেই ভালো লাগবে না, তোমার কাছে মনে হয় যে আমি প্রেমিকারে কিছু দিতে পারতেছি না, এটা দিতে পারতেছি না। তো বেসিক নিড বুঝলাম, লাগবে কিছু টাকা, আর প্ল্যানও বুঝলাম সামনে। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার না, আপনি বললেন যে নারীও এই জায়গায় ছলনা করে, আর ছেলেও মানে অজান্তেই ছলনার ভিতর পড়ে যায়, এবং সেও অনেক মিথ্যা কথা বলে জায়গা। তুমি আগে বুঝতা। এখন না প্রেম তো ভাই রাসায়নিক ভাবেই তো আমার তো হয়ে গেছে। তো তুমি রাসায়নিকের পর্যায়ে তুমি জানবা না একটা কিছু, তুমি একটা নতুন কিছু করতেছো, তোমার তাকে বুঝতে হবে। হুট করে করার পরে কি হবে, হুট করে করার পরে বলবে যে আমাদের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে তোমরা সাফারিং করবা, কানবা, এটা করবা সেটা করবা, তখন আর কি করো এই জায়গায়? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তখন এই যে ব্লেম গেম দিবা, ও দোষী না তুমিই দোষী। তারপর দেখবে যে তখন কি করবে জানো, তখন ছেলে আস্তে করে তারা দায় নেবে না, কেটে পড়বে। আর মেয়ে যদি একটু অ্যাডভান্টেজে থাকে, মেয়ে কেটে পড়বে। ছেলে এখানে তখন ছেলে যদি শক্তিশালী পজিশনে থাকে, ছেলে ডোমিনেট করবে মেয়েকে, মেয়ে শক্তিশালী পজিশনে থাকলে মেয়ে ডোমিনেট। এখন ছেলের আর কোনো অপশন নেই, 5 বছর সে তো মেয়ের পিছনে লাগাই দিছে। ইভেন অনেক টাকা পয়সা অনেক ছেলে আছে খরচ করে, হ্যাঁ তার ওই সময় যতটুকু সম্ভব ছিল খরচ করার পরেও এনাফ হয় না। কিন্তু মেয়ের তো আরো বেশি কিছু প্রেফারেন্স ছিল, তখন সে আরো বেটার অপরচুনিটি না ভেঙে যায়। তবে এখানে ছেলে শোষিত হইলো না, ছেলে তো মজলুম হয়ে গেল এই জায়গায়। তা এখন ছেলেটার তো কিছু করা থাকে না সুইসাইড করা ছাড়া। তো এই জন্য আমি ছেলেদেরকে এই জন্য এখানে বেশিরভাগ বলবো, যেহেতু ফার্স্ট অ্যাপ্রোচটা ছেলেদের থেকেই থাকে। হ্যাঁ, ছেলে তো উতলা হয়ে থাকে, ভাই তুমি উতলা হইও না, একটু লাগাম দাও, একটু বুঝা, তারপরে মেয়েদের সাথে কথা বলো, তারপরে তুমি লজিক্যালি কথা বলো, লজিক্যালি কথা বলে তুমি আগাও।
প্রেমের সময় তুমি যত ইললজিক্যাল কথা বলো কোনো সমস্যা নেই, কিন্তু আগে এন্টার করার সময়, গেমে এন্টার করার সময় লজিক্যালি কথা বলো, লজিক্যালি একটা প্রেফারেন্সগুলো বুঝে নাও এবং প্রথমত নিজেরা বলবে যে আচ্ছা আমি কেমন মেয়ে চাই। যদি ওরকম মেয়ে আমার সামনে না আসে ভাই, হাজার সুন্দরী হোক, হাজার ফর্সা হোক, হ্যান ত্যান হাবি যাবি যেটাই হোক, তুমি ওই মেয়ের সাথে যাইওই না তুমি ফার্স্ট অফ অল। কারণ সে যতই সুন্দরী হোক, যতই মানে সামাজিক স্ট্যান্ডার্ডে যতই সুন্দর হোক, দিন শেষে তুমি 2 দিন পরে বুঝে যাবা যে তুমি একটা ঘোর ট্র্যাপের ভিতর পড়ে গেছো। কারণ ওই মেয়ে তখন তোমাকে একদম উসুল করে ছাড়বে, তোমাকে তোমাকে বলবে যে সে তার সৌন্দর্য দিয়ে তোমাকে লাট্টু বানাবে, তুমি সৌন্দর্যই করো, দেখবা যে তার সৌন্দর্য ছাড়া বাদ বাকি সব কিছুই ডাউন। তখন কি করবা? তাহলে এখানে কার দোষ? তুমি তো সৌন্দর্য দেখে তো আগে ফাঁদে পা দিছো, তো তোমারই দোষ। আর মেয়ে এটা সুন্দরভাবে ইউটিলাইজ করবে। মেয়েদের পলিটিক্স একবার পড়লে থেকে লজিক দিয়ে কিচ্ছু না, কিচ্ছু না, একদম বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে। তাহলে আপনি বললেন না যে মুড সুইং এর ব্যাপারটা, প্রথমে আমরা বুঝলাম ঠিক আছে এরকম এরকম একটা প্রতিশ্রুতি দিলাম যে তুমি কেমন আমি কেমন, তারপরে যাতে মুড সুইং না হয়, মানে এইরকম একটা রেস্ট্রিকশন কেন? আমার কথা হচ্ছে যে আমরা রিলেশন বুঝে শুনেই করলাম, করার পর আমাদের যদি এরকম মনে হয় যে না আমাদের এই মুহূর্তে আসলে একজন আরেকজনকে ছেড়ে দেওয়া বেটার, যেমন হচ্ছে শেষের কবিতায় হয়েছে, তো হইলে হবে। মানে অনেকে ভাবে যে বিয়ে মানে বিয়ে করছি মানে আর কোনো ডিভোর্স হওয়া যাবে না, বা ডিভোর্সটাকে নিরুৎসাহিত করে। আমার কথা হচ্ছে দুইটা মানুষ যদি বোঝে যে তাদের এক ছাদের নিচে থাকার প্রয়োজনীয়তা শেষ বা দরকার নেই, হচ্ছে না, ডিভোর্স হবে, বিচ্ছেদ। হ্যাঁ, এটা মিউচুয়ালি যদি তারা ডিসকাশন করে বিয়ে করে কোনো সমস্যা নেই, ছেড়ে দেখ। কিন্তু কথা হলো এক পক্ষ তো ছাড়তে চায় না, আবার আরেক পক্ষ এটা নিয়ে তো গোলমালটা বাঁধে। এক পক্ষ চায় ধরে রাখতে, আর এক পক্ষ তো এই ছাড়াছাড়িটা কখন সুন্দর হয়? কারণ দুজনে ইন্ডিপেন্ডেন্ট হয়, কারণ দুজনের কাছে তখন অনেক অপশন থাকে। কিন্তু একজন ডিপেন্ডেন্ট, সে কি কোনো ছাড়তে যাবে? সে বলবে আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে, হবে না তো, এটা তো সম্ভব না। আর বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, একজন নারী ছেলের উপর ডিপেন্ডেন্ট থাকে, ছেলে যখন তার সমস্ত কিছু ভোগবিলাস শেষ, তারপরে আর নারীকে আর ভালো লাগতেছে না, তখন অনেক নানা ছুতা টুতা খোঁজে। এখানে ছেলেও পলিটিক্স করে, ছুতা টুতা খোঁজে, না তোমার ভালো তুমি যাও গা। কিন্তু নারী তো আর ছাড়বে না, ও তো এমনি করে ধরেই রাখবে বাচ্চা কাচ্চা দিয়ে, আরও হাবিজাবি দিয়ে, তখন আর কি করার আছে? তো এখানে দুজনকে ইন্ডিপেন্ডেন্ট হইলে, আমরা এটাই বুঝতে চাই না, আমরা ছেলেরাও অনেকে মনে করে যে ইন্ডিপেন্ডেন্ট হইলে আসলে আমাদের জন্য ক্ষতিকর, কারণ নারী আমাদের উপর ছুরি ঘোরাবে না। ডিপেন্ডেন্ট হইলে যে তোমার উপর কি পরিমাণ ঘরের ভিতর ছুরি ঘোরাবে এটা তুমি কল্পনাও করতে পারবা না। উল্টা ইন্ডিপেন্ডেন্ট হইলে আরো সুবিধা, কারণ ওই মহিলার সাথে নারীর সাথে তুমি যদি বন্ডিং করতে পারো বেটারভাবে, রিলেশনশিপের বিভিন্ন মেকানিজম বুঝে, ওই নারী তোমার বিপদের দিনে যে পরিমাণ হেল্প করতে পারবে ওটা একজন ডিপেন্ডেন্ট নারী কখনো পারবে না। ওই নারী তোমাকে যে পরিমাণ সাপোর্ট করতে পারবে ওটা তুমি কখনোই তুমি ডিপেন্ডেন্ট কোনো নারীর কাছ থেকে পাবা না। তোমার প্রচুর স্ট্রেস নিয়ে চলতে হবে অল দ্য টাইম। ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস হলে নারী এটা কখনোই বুঝবে না, ডিপেন্ডেন্ট নারী বুঝবে না যে আচ্ছা তার স্বামী আসলে কিসের ভিতর দিয়ে মানে তার যাইতে হয় সবসময় টাকা পয়সা ইনকাম করার জন্য। সে কখনো তোমাকে ফিলই করতে পারবে না কীভাবে টাকা পয়সা আর্ন করার পিছনে কতটা ঘাম ঝরাইতে হয়। অনেক ছেলেদের কষ্ট লাগে না সংসার করার সময়, আমার বউরা বুঝে না যে কীভাবে টাকা পয়সাটা আসে ফ্যামিলিতে, বুঝবে কীভাবে? সে তো নিজেই টাকা কামায় না, সে তখন আরেকটা ছুতা দিবে। তুমি বুঝো কীভাবে সংসার সামলাইতে হয়, কত কষ্টটা যেতে হয়। আসলেই তো ছেলে তো সংসারের কাজও করে না, তাহলে ছেলে কীভাবে ফিল করবে যে সংসারের কাছে কতটা পরিশ্রম করতে হয়? তাহলে এখানে তো ছেলেরও দোষ আছে, মেয়েরও দোষ আছে। ছেলেরও উচিত যে নর্মালি যে সংসারের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইটা একটু করে দেখা, করলে সে বুঝবে যে ভাই সংসারের কাজ করাতে আসলে কতটা পেন যায়। তাহলে এই জন্য ইন্ডিপেন্ডেন্ট কাপল যখন থাকে, মানে একজন ব্যক্তি যখন একটা সম্পর্ক বিল্ড আপ করে, তখন দুইজনই দুইজনকে আসলে বেটারভাবে বোঝার একটা অপরচুনিটি থাকে। কারণ তারাও সংসারের কাজ করে, ইন্ডিপেন্ডেন্ট ছেলেটাও সংসারের কাজ কিছুটা কাজ করে, মেয়েও করে, তারা দুইজনই চাকরি করে। সো দুজনকে বেটারভাবে বোঝার একটা অপরচুনিটি থাকে যদি তাদের মাঝে ইগো, পাওয়ার ডাইনামিক্স এগুলো যদি অ্যারাইজ না করে এবং তারা যদি এটা নিয়ে একটু ওয়ার্কআউট করতে পারে। মানে এটারও পসিবিলিটি আছে, দুজন ইন্ডিপেন্ডেন্ট হইলে আসলে একটু ইগো এসে পড়ে, ওইটু আমার উপর বেশি ডোমিনেট করতেছে, ওইটু কম হতেছে, বাট ওটা আলাদা বিষয়। বাট সুন্দরভাবে ওয়ার্কআউট করলে ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তির ভিতরে যে বন্ডিংটা হয়
ওটা অনেক বিউটিফুল হওয়া সম্ভব, অনেক বিউটিফুল হওয়া সম্ভব, রাদার দেন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। না, পুরুষ তো নিজেই মানে চায় না যে নারী ইন্ডিপেন্ডেন্ট হোক। এটাই তো এখন এই না চাওয়ার কারণে এই যে এই একটা ব্যাপার যে সে যখন কামাবে তখন তো আমার কথা শুনবে না, আমি যেটা বলবো তখন তো আমার কথা আমার শুনবে কথা না। শুনবে না। হ্যাঁ, কেন শুনবে? সে তো তারও তো একটা ওপিনিয়ন আছে। এখন আমি কি চাই? পুরুষরা ভয় পায়। হ্যাঁ, তা আমি চাইতেছি কি? তাহলে আমি কি চাই যে একটা বোবা নারীকে বিয়ে করতে, যে তার কোনো সেই থাকবে না, কোনো আমার যে একটা সংসার সমিতি, এই সমিতিতে তার কোনো ওরকম কোনো অবদানই থাকবে না। আমিই কামাবো, আমিই দেখবো, আমিই ছড়ি ঘুরাবো। কিন্তু আমরা এই যে কর্তৃত্ব করার যে একটা মনোভাব, ডোমিনেট করার যে একটা মনোভাব, আমরা মনে একটা জিনিস ভুলে যাই, পুরুষদের ক্ষেত্রে বেশি। এই ডোমিনেট করতে যে পরিমাণ স্ট্রেস মাথায় নিতে হয়, হ্যাঁ, যে পরিমাণ রক্তক্ষরণ হয় ভিতরে, যে পরিমাণ চাপ ফিল করা লাগে, এটার সাফারিং কে হয় তখন? পুরুষরা হয় না। তাহলে এটা পুরুষদের জন্য কি ভালো? ভালো না তো। পুরুষরা তো এই ডমিনেটিং করাটাকে মানে এনজয় হিসেবে দেখে। এখন যার এরকম নেচার, সে তাইলে ওইরকম নেচারের মেয়েকে খুঁজুক, সমস্যা তো নাই। যে ডোমিনেটেড হতে চায় আর যে ডোমিনেট করতে চায়, সুন্দর কাপড়, সারাদিন কাজকাম করবে, কেউ কাউকে বুঝবে না। ওয়াইফ কি করবে? থালাবাটি নিয়ে জামাইয়ের মুখের উপর মারবে, আর জামাইও কান্নাকাটি করবে, বা জামাইও মাঝে মাঝে মারবে, মেরে একটু পুলিশ কেস খাবে, আবার জেল থেকে বেরোতে এসে করবে, এগুলো করবে। মানে পুরুষদের ক্ষেত্রে কি হয়েছে, পুরুষ বা নারীদের ক্ষেত্রে যেটা হলো, এইসব হলো টক্সিক রিলেশনশিপ। তো দুইজনই টক্সিক, সুন্দর বন্ডিং, বাট নেগেটিভ। তো সেও মায়ের খেতে পছন্দ করে খুব, একজন মায়ের দিতে পছন্দ করে। সুন্দর সুন্দর একটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই জায়গায়। তো এখন সে যদি নিজে মনে করে যে না, আমি আসলে ডোমিনেটেড হইতে চাই, আর সামনে নারীও যদি বোঝে না, হ্যাঁ আমি এরকমই আসলে সাবস্ক্রাইব করতে, তুমি আমার খাওয়া পড়াবো, আমি খালি সংসার দেবো, চিল। কিন্তু গোলমালটা বাদে কোন জায়গায় জানো? ছেলে ইন্ডিপেন্ডেন্ট নারী চায়, আর ছেলে ওরকম একজন নারীকে এক্সপেক্ট করে, বা নারী হয়ে যায় পরে ডিপেন্ডেন্ট। তো এরকম মিসম্যাচ হলে ঝামেলা। তো তোমার পথের সঙ্গীকে চিনে নিও, এটাই হলো মূল কথা। সেটাই। আর ইগোর যে কথাটা বললেন, সেই ক্ষেত্রে মানে নারী কি জন্মগতভাবে বা স্বভাবগতভাবে একটা ইগোইস্ট বেশি হয়? মানে ব্যাপারটা এমন যে নারী আগে অ্যাপ্রোচ করতে চায় না, এই না করার পিছনে কি ইগো কাজ করে? এটার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে। নারীর আগে অ্যাপ্রোচ করতে চায় না, এটার ক্ষেত্রে ব্যাপার হয় কি, যে যেই নারীগুলো অ্যাপ্রোচ করে আগে, তাদেরকে পুরুষরা একটু সন্দেহের চোখে দেখে। পুরুষরা চেজ করতে পছন্দ করে, এটাও এভলিউশনারি সাইকোলজি। তোমার পুরুষরা একটু চেজিং মেন্টালিটি রাখে আর কি, না আমি একটু নারীর পিছনে তাড়া করবো, তাড়ায় বেড়াবো, এই যে ডোমিনেটিং ফ্যাক্টর, হ্যাঁ, যে তাড়ায় আমি তাকে অর্জন করব। আর নারী হলো ধরা দিবে, আর নারী বসে থাকবে। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার টেন্ডেন্সি থাকে। আর একটা হলো, নারীরা যদি কেউ অ্যাপ্রোচও করে যে কোনো পুরুষকে, এটা তো সচরাচর কেউ করে না, তো হঠাৎ করে কোনো নারী যখন কি করে না, তখন পুরুষদের মাথায় ফার্স্টেই চিন্তা আসে, এই নারীর পিছনে কি কোনো ঘাপলা টাপলা আছে, আগেই অ্যাপ্রোচ করে, মানে সমস্যাটা কি আসে। তো এই জন্য অনেক নারী আছে যে বিরক্ত হয়ে গেছে যে আপনারা পুরুষরাই তো অ্যাপ্রোচ করলে বা আপনাদের সামনে ই করলেও তো আপনারা ওরকম পাত্তা দেন না, বা একটু উইয়ার্ডভাবে দেখেন, মনে হয় যে আমরা কোনো একটু মানে আমাদের চরিত্রে কোনো সমস্যা আছে এরকম দেখেন। তো আমরা আর কি করবো, যেন আমরা আগেই না, আপনারা করেন তাহলে। এখানে নারীদের আসলে ওরকমভাবে দোষ দেওয়া যায় না। এখন অনেক পুরুষ আছে যে আচ্ছা অ্যাপ্রোচ করলে মেনে নেয়, কারণ কি, যখন তুমি কাউকে মানে প্রপোজ করতেছো, তার মানে কি আমি প্রপোজ করতেছি। তো এই জায়গায় ব্যাপারটা কি দাঁড়াইতেছে, তোমার স্টেক বেশি এই জায়গায়। যদি না মেনে নেয় তাইলে কি হবে? তো তুমি তো ইগোটা ঝুঁকাইতেছো, আর তুমি যাকে প্রপোজ করতেছো সে তো এখন একটা টপ লেভেলে এসে পড়ছে, মানে এখন তোমার জীবন তার হাতে, এখন তুমি না হ্যাঁ না করেই করবা। তো এরকম একটা ইগো নোয়াইলা, আর তার ইগোটা বাড়লো, তো এইরকম একটা পজিশনে চলে আসে। তো নারীদের ক্ষেত্রেও সমস্যা হয়। নারীদের ক্ষেত্রেও প্রবলেমটা হয় কি, যে তাদেরকে এত মানুষ প্রপোজ করে, কাকে থেকে কাকে রাখবে। তো এটা নিয়ে তারা ডিসিশন ফ্যাটিকে ভোগে, এরকম অনেক প্রবলেম আছে। কিন্তু নারীদের এই প্রবলেমটা অনেক সুন্দরভাবে ডিল করা যায় যদি নারীরা বোঝে সে কে আসলে, তার কি প্রেফারেন্স, সে তার লাইফের সাথে কি করতে চায়, তার জীবনের গোল কি, এইটা যদি সে বুঝে, সে তার জীবনটা নিয়ে কীভাবে সাজাতে, এইটা যদি সে বুঝে,
তাইলে তো ভাই এত মানে হাজার ছেলে মানুষ প্রপোজ করলেও তো তার কিছু যায় আসে না, সে তাকেই নির্বাচন করবে যে ছেলেকে সে চায়, কারণ সব ক্লিয়ার। কিন্তু নারীরা তো এই বিষয়ে তো চিন্তাও করে না, অনেকেই চিন্তা করে না, পুরুষরাও চিন্তা করে না। যেহেতু দুজনেই চিন্তা করে না, সেহেতু তারা কি করে র্যান্ডমলি একটা প্রপোজ করে। পুরুষরা সব নারীরা মেসেজ পাঠায় বসে থাকে, আর নারীরা কনফিউজ হয়ে যায়, সব ইগনোর মারতে থাকে। তো এখানে মূল যে পয়েন্টে আসলাম আমরা, সেটা হলো যে নিজেদেরকে আগে জানতে হবে। নিজেদেরকে জানতে মানে সক্রেটিস চাইলে ওই আধ্যাত্মিকতার ইয়েতে জানতে হবে না, নিজেদের বেসিক প্রেফারেন্সগুলো জানতে হবে। আমি কি চাই, কেমন ছেলে চাই, বা কেমন ছেলে চাই ওইটাও না, আমি কি আগে এটা জানতে হবে। কেমন ছেলে চাই ওটা তো চাইলে তো তুমি চাই ঋত্বিক রোশনকে, ঋত্বিক রোশনের পাত্তা দেওয়ার টাইম আছে তোমার, মানে টাইম আছে কোনো নারীরা, তার নিজের লাইফ আছে। আবার ছেলে চাইলেও চাবে হলো তোমার ক্যাটরিনা কাইফ, আরে তো ভিকি কৌশলার বউ বসে আছে, তুমি তো পাবা না এগুলা। হ্যাঁ, তোমার আগে তোমাকে চিনতে হবে, তোমার প্রেফারেন্সগুলো বুঝতে হবে, বোঝার পরে তারপর তুমি দেখবা যে তোমার অনেকে মাথা থেকে চলে গেছে, সাইড থেকে চলে গেছে। তখন তুমি বুঝবা যে, তখন কাউকে দেখলেই বুঝবে যে ও আচ্ছা এ তো আমার টাইপের সাথে যায়, তার সাথে অনেক কথা বলা যায়। হ্যাঁ, তখন তুমি তাকে বেটারভাবে অ্যাপ্রোচ করতে তোমার অনেক টাইম বেঁচে যাবে, অনেক টাইম বেঁচে যাবে। তখন তুমি বুঝবা যে এই নারী একদম হিট করতে পারবা। বাইচা 4-5 জনই তোমার, বা 5-6 জন 6-7 জনই তোমার আর কি পছন্দের লিস্টে থাকবে। তারপর তুমি আরও সর্টিং করতে 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 একজনের দিকে গেলা, যদি তোমার লং টার্ম রিলেশনশিপের প্রতি একটা ঝোঁক থাকে। অনেক আছে শর্ট টার্মও করে এখন, কারণ শর্ট টার্মের গেম আবার অন্যরকম, বুঝছো, মানে ক্যাজুয়াল রিলেশনশিপ। জানি না বাংলাদেশ আছে, বাংলাদেশে হয়, লুকায় সব কিছুই হয়, বাট কেউ বলে না আর কি, ঠিক আছে, বাট হয়। ক্যাজুয়াল রিলেশনশিপের গেম অন্যরকম। ওখানে তোমার টোটালি বস্তুবাদী দিতে হবে, তোমার ভালো ফিগার থাকতে হবে, ভালো লুকস থাকতে হবে, প্রথম দেখায় আর কি একদম মজনু বানাই দিতে হবে, লাইলি বানাই দিতে হবে, এরকম ব্যাপার থাকতে হবে। তোমার মানে অ্যাট্রাকশন স্কিল, আরও কথাবার্তার বাচনভঙ্গি মানে ক্যারিসমেটিক থাকতে হবে। তাইলে তুমি বেশি বেশি ক্যাজুয়াল রিলেশনশিপে ঢুকতে পারবা, মানে প্লে বয় টাইপের হইতে হবে আর কি। এরকম এটা খারাপ, মানে খারাপ বলতে না, মানে অনেকেরই আছে যে তুমি তা একজনের সাথে কেন সময় কাটাবা, কিছু বেনিফিট দিতেছে তো, তাই না, এই জন্যই তো সময় কাটাবা। তো তোমার ওইরকম গেম জানতে হবে। ওই গেমের জন্য তো তোমার আবার একটু ওইনও সাধনা করতে হবে, এত সহজ না। ইনভেস্টমেন্টের ব্যাপার এত সহজ না, মানে লং টার্ম রিলেশনশিপের এক রাস্তা মিশন, আর শর্ট টার্ম রিলেশনশিপের একটা মিশন, এবং ওখানে অনেক ব্যাপার আছে। কেস টেস খাইতে পারো আবার চাইলে, অনেক অনেক ক্যালকুলেশন জানতে হবে। এবং তোমাকে ওখানেও নারীদের সাথে বা তোমার প্রেফারেন্সগুলো বুঝে নিতে হবে। এবং একজন আছে যে তুমি লং টার্ম রিলেশনশিপে যাইতে চাই, তুমি তার সাথে প্রপোজ দিয়ে বসে ক্যাজুয়াল রিলেশনশিপ, তোমাকে থাপড়ায়া ঠিক আছে স্বর্গে পাঠাই দিবে। হ্যাঁ, না, আগের যে ব্যাপারটা আবার একটু ফিরে আসি। ধরেন যে একটা নারীর দুইটা অপশন। 1 নম্বর অপশন হলো, মানে আগে বলে নিই তার সিচুয়েশনটা কেমন। সে একজনকে ভালোবাসে, খুব ভালোবাসে, মানে পছন্দ করে, ভালোবাসা তো আরও গভীর শব্দ, একজনকে অনেক পছন্দ করে। তো এখন তার কাছে দুইটা অপশন। 1 নম্বর অপশন হলো যে এইটুকু সে জানাবে, একটা ন্যূনতম রিস্ক সে নিবে। আর একটা হলো কখনো সে জানাবেই না। তা এই ক্ষেত্রে মানে নারীর কি জানানো উচিত না? তার মানে ইগো কেন দেখানো দরকার? সে অন্তত একবার জানাক, যদি পায় হয়তো ছেলেটা ওইভাবেই তার নিয়ে ভাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি যে নারীর পছন্দ হয়েছে ছেলেকে, কিন্তু সে জানাচ্ছে না, সে ছেলের অপেক্ষা বসে আছে। আমি মনে করি এই জায়গাটায় এটা নারীর জন্য বেটার অ্যাকচুয়ালি, কারণ নারী নিজে যত ভিতরে চেপে রেখে দিবে, সে তত ডিসিশন ফ্যাটিকে ভুগবে, কারণ সে তাকে ওয়েট করতে হবে, কারণ সে তো তাহলে মুভ অনও তো করতে পারবে না, তাই না? এখানে আমি মনে করি এখানেও ছেলে মেয়েদের স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত। আমি মেয়েকে দিয়ে বলি, তারপর ছেলেকে দিয়ে বলি। আমি ধরো একজন মেয়ে, এখন আমার একজনকে ভালো লাগছে ছেলে। এখন সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কি, যে মেয়েদের তো আগে অ্যাপ্রোচ করা যায় না, অ্যাপ্রোচ করলে তো ছেলে ওইরকম ভাইবা নেয়, দরকার নেই। আমার পছন্দ হয়েছে না, আমি চাই, আমি ক্লিয়ার আছি, আমি তাকে ভালো লাগে, আমার তাকে পছন্দ, আমি ক্লিয়ার তো না, আমি কি চাই এটা তো আমি বুঝে গেছি ক্যালকুলেশন করে। প্রথমে আগে হিসাব করতে হবে, যেটা আমি বললাম, আগে নিজেকে জানাশোনা করতে হবে ওইটা। এইবার আমি কি করছি, এবার আমি অ্যাটেম্প নিতেছি। তো নেওয়ার পরে আমি কি করছি, আমার ভালো লাগছে, ওকে, তো ভালো লাগছে, আমি একটু নর্মালি মানুষ যেভাবে বলে আমাকে আপনার এই কারণে পছন্দ হয়েছে, বা যেইভাবে হোক একটা প্রপোজাল জানানোর পরে
তার যদি মনে হয়, সে যদি এরকম চিন্তা ভাবনা করে বা এরকম যদি তাকে যদি পছন্দ হয়, সে বলবে হ্যাঁ আর নাইলে না, বা কিছু সময় নেবে যে আচ্ছা আমি একটু ডিসিশন নিয়ে আপনাকে কনফার্ম করতেছি। তারপর আমরা একটা ডিসকাশনে যাই যে আচ্ছা আমরা কীভাবে আগায় নিতে পারি ব্যাপারটা, মানে এটা তখন একটা আলাপের একটা স্কোপ তৈরি হবে। এটা যখন হবে তখন ব্যাপারটা কী হবে যে ম্যাটারটা 7 দিনে আমি একটা রেজাল্ট পেয়ে যেতে পারি, 7 দিন বা 15 দিন, যে কয়দিনই লাগুক। আমি একটা নিশ্চিতি পাইতেছি যে আমি এখন এর সাথে রিলেশনশিপে যাব, পছন্দ হয়েছে, গো অন, আমার লাইফে আমি অন্য মানে একটা জার্নিতে আমি ঢুকে গেলাম। কিন্তু আমি যদি না বলি তখন কী হবে? চেপে বসে থাকবো 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, ওই ছেলে তো জানে না কিছু। এইভাবে ড্রামা হইতে 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 কী হবে, আমার 3টা বছর আমি কাজও করতে পারবো না ঠিক মতো, ওই ছেলের ছবি আমার মাথার ভিতরে আসবে, আমি আমার লাইফে মুভ অনও করতে পারবো না, বারবার হ্যাম্পারিং হবে। তো এটা কার ক্ষতি হলো? মেয়েরই ক্ষতি হয়েছে। তাহলে অহংকার দেখে আসলে কোনো উপকার হয় না, অহংকার সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অহংকারে তোমার সব কিছু বরবাদ হয়ে যায়। তো অহংকারটা না দেখায় আমি যদি নতও হইতে হয়, বা আমার যে আগে প্রপোজাল জানাইতে হয়, বা আগে প্রপোজাল জানাইতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আমি মনে করি ও তো আমার সাথে ভাব দেখাইতেছে না, আমি আগে প্রপোজাল জানাবো। অ্যাকচুয়ালি যদি আমি তাকে চাই, এটা আমার ভালোর জন্য আমি জানাবো। সে রাজি, আচ্ছা আমি ঢুকলাম, রাজি না, আমি আমার রাস্তা মাপলাম, আমি আরেকজনের কাছে চলে যাবো। বা আমার কাছে জিনিসটা তখন কোপ আপ করতে সুবিধা হবে। বাট অনেক ক্ষেত্রে আসলে অনেকেই অ্যাপ্রোচ করতে চায় না, ছেলেরাও একটু হেজিটেট করে, যদি না বলে দেয় এক্সপেকটেশন, এটা কাজ করে, আমি মানতেছি। বাট এই জায়গায় ভয় না পেয়ে আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সরাসরি বলে দেওয়া উচিত যে আপনাকে আমার পছন্দ হয়েছে, এই কারণে আমি আপনাকে ভালোবাসি। মানে ভালোবাসি বলতে মানে ওই কথার কথা আর কি, শুরুতে তো ভালোবাসি ওইভাবে আসবে না, বাট আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনার সাথে ওইরকম একটা সম্পর্কে জড়াতে চাই, আপনি রাজি কিনা? চিঠি লেখুক, সমস্যা কি? আরে সমস্যা নেই তো। এখন সেও তখন কি করবে, সেও তখন তার মতো করে একটা ডিসিশন জানাবে যে সরি আমার তো আসলে পসিবল না। সে যদি না বলে আমার তো আসলে পসিবল না, আমি আসলে, আর যে না করবে তারও যেন কোনো ভনিতা জানিয়ে সে যেন না করে, স্ট্রেট কাট জানায় দেয়। এটি তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল টক হবে যে সেটা জানে না ভাই আমি পারবো না। না তার মানে এই না যে ওই নারী খারাপ, বা নারী দেখতে সুন্দর না, বা নারীর কোনো সমস্যা আছে, বা ওই ছেলে খারাপ না। ব্যাপারটা হলো যে তার অনেক সিচুয়েশন আছে, অনেক প্রেফারেন্স, ওগুলো মিলতেছে না, এই জন্য সে পারবে না। তার অনেক আর্জেন্সি মানে বাধ্যবাধকতা বা একটা ব্যারিয়ার আছে, তো সেই জন্য সে পারবে না। আর ওই কারণও জানার দরকার নেই আমার কী ব্যারিয়ার আছে, হয় না, ওকে ঠিক আছে সমস্যা নেই। তার মানে আমি খারাপ এটা না, বা আমার কমতেছে নো। আমি বললাম, আমি তো কতবার রিক্সাওয়ালার কাছে রিজেকশনের শিকার হয়েছে, হয় না? প্রতিদিন হইতে না রিক্সাওয়ালার কাছে রিজেকশনের শিকার, মামা যাবেন নাকি? পরে বলছে যে না যাব না। তো এখানে কি মানে রিক্সাওয়ালা ইগো দেখাইছে না? আমি কি খুব হার্ট ফিলছি? না, সে যাবে না, তার ইচ্ছা নাই, হয়েছে, সমস্যা কি? আমি আর একটা রিক্সা দেখতেছি। আবার বলছে যে ভাই ভাড়া কত? 150 টাকা। বললাম কত? 100 টাকা। যাবেন? না ভাই যাব না, ভাড়া কম হয়। ওকে ঠিক আছে, আরেকটা রিক্সা দেখতেছি। এখন আমি যদি ওই একটা রিক্সাওয়ালার প্রতি যদি অভিমানী হয়ে যেতাম, তাহলে তো এক রিক্সাওয়ালার জন্য তো আমার বাসায় ফেরত যাওয়া যেতাম, আমি এক রিক্সাওয়ালাকে ধরেই বসে থাকতাম, দরকার নাই। উদাহরণটা একটু হয়ে গেল, বাট এটা বেটার কমিউনিকেশন করা, যে আমি কাউকে বলতেছি আগে অ্যাপ্রোচ করতে, ভাই আমার দরকার জিনিসটা, আমি তো তাকে ফার্স্টে অ্যাপ্রোচ করি যে ভাই আপনার কাছে এটা আছে কিনা। হ্যাঁ, আমার তোমার সাথে পডকাস্ট করতে হবে, আমি তোমাকে জানাইছি আজকে পডকাস্টে বসা যায় কিনা, তো এটা কি আমার খুব মানিজ্যত নষ্ট হয়ে গেল? তোমার একটা জিনিস লাগবে, তুমি আমাকে বলবা, যদি হয় পসিবল আমি করব, না হলে আমি খুব সুন্দরভাবে বলবো যে সম্ভব হচ্ছে না। না কিন্তু এর আগে কত ড্রামা, কত আবিজাবি এইসব করে আমরা পুরা জিনিসগুলোকে পুরা মানে মানে একদম অবস্থা খারাপ করে ফেলি। এটা আসলে তখন মানে দুই পক্ষের জন্যই খারাপ। আর যে ভনিতার ব্যাপারটা বললেন, এই যে ভনিতা তো এভাবেই আসে, তখন এই ভনিতাও কি মেয়েরা বেশি করে না? মানে এমন যে মেয়েদের হাতে কিন্তু অনেক অপশন থাকে, এখন ডাবল পার্কিং করে। হ্যাঁ, মানে 3-4টা অপশন থাকে, এখন 3-4 জনের কাউরেই হ্যাঁ বলে না, এবং সবাই একটা আশা দিয়ে রাখে। আশা টু ব্যাড, আশাটাও দেয় ইনডাইরেক্টলি। হ্যাঁ, যে আচ্ছা মুসকি মুসকি হাসবে, কথা বলবে, একটা আশা দিবে যে ছেলে ভাববে না মেয়ে তো লাইনে আছে, মেয়ে তো সিগন্যাল দিচ্ছে।
এভাবে যখন সবারই সিগন্যাল দেয়, সবারই দিয়ে কাজ টাজ করায় নাই, তো এটা তো ঠিক না, তাই না? হ্যাঁ, এটা তো দরকার নেই, এটা করা আসলে উচিত না। যদি না হয় ডিরেক্ট না করে একটা অপশন রাখে, চারটে পাঁচটার মধ্যে ঠিক আছে, যেটা ভালো হবে পরে দেখা যাবে। এটা উচিত না। ডাবল পার্কিং একদমই মানে অনুচিত। মেয়েদের অনেক মানে অপশন আসে না, কিন্তু আমার কথা হলো যে তুমি ইগনোর করতে পারো। এবং আর একটা সেকেন্ড অপশন, সেটা হলো তুমি যেহেতু কথা বলতেছই, তার মানে কি তুমি তাকে জানার চেষ্টা করতেছো। মানে আমাদের এখানে সবাই হলো যে সবাই তোমার করতে চায়, সবাই তোমার কি বলে ডাবল পার্কিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, সবাই আসলে তোমার ছেলেদের ক্ষেত্রে ছেলেরা একটু কথাবার্তা বলে প্রপোজ দিয়ে ফেলে। এটা ঝামেলা। তো নারী থেকে তাকে কথা বলে বুঝতে হবে যে সে কেমন টাইপের না টাইপ। ছেলে যদি প্রপোজ করে ফেলে এটা কেমন না। তো এক্ষেত্রে নারীর একটা জিনিস করতে পারে, সেটা হলো যে আমি এখন আপনার সাথে তো এমনি নর্মালি কথাবার্তা বলতেছি, আমি আসলে এখন রিলেশনশিপের জন্য ওইভাবে আপনি যেভাবে বলতেছেন এটা এখন আমার সম্ভব না। আমি আপনার সাথে জাস্ট নর্মালি কথাবার্তা বলতেছি আপনাকে জানা বোঝার জন্য। স্পষ্ট বলে দিলেই হয়, আপনার ব্যাপারে আরও জানি, যদি আমার ভালো লাগে আমি ভেবে দেখব। তো এইটা হইলেও তো ছেলে একটা আশ্বাস পায়, কিন্তু না, ওই জায়গাটা সে হ্যান্ডেল করতে পারে না। তো আমি যদি আমার কাছে আসছে 100টা প্রপোজাল, আমি সিলেক্ট করছি 4-5 সাথে আমি কথা বলি, 4-5 ছেলের সাথে। এখন ওটার ভিতর থেকে 4-5 জনে আমাকে জানাইছে আই লাভ ইউ বা আমি আপনার সাথে সম্পর্কে যেতে চাই, তখন আমি কী করবো? এটা ভেজাল। তখন বলা উচিত যে না, আমি এখনও ডিসিশন মেক করতে পারতেছি না, আমি ভেবে দেখব, বা আপনার সাথে আরও অনেক কথাবার্তা বলি, যদি আমার মনে হয় আমি হ্যাঁ বলবো, না হলে আমি না বলে দেবো। তো এখন যদি ওই মেয়ের যদি আরেকজন ছেলের সাথে হয়ে যায়, তো আরও বাকি 3 জন আছে না, তাদেরকে ঝুলাই রাখার তো দরকার নাই। বলছে না আমার দ্বারা সম্ভব না, আসলে আমার রিলেশনশিপ হয়ে গেছে আরেকজনের সাথে, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, শেষ, কেস ক্লোজড। ছেলে হয়তো বা চলে যাবে আরেকজনের সাথে। হ্যাঁ, আপনি বললেন না যে হ্যান্ডেল করতে পারে না, নাকি ইচ্ছা করে এরকমটা করে, একটা সেফ মেকানিজম হিসেবে। হ্যাঁ, অবচেতন ভাবেও করে, অনেকে ইচ্ছাকৃত ভাবেও করে, যে যদি থাকুক 10 বছর ভালোই তো লাগে। হ্যাঁ, একটা সিরিয়ালে থাকুক, একটু সিরিয়ালে থাকুক, আমার পিছনে কত আছে, তারপর আবার নাটক করবে। এই ছেলেগুলো না এত ইরিটেটিং, কিন্তু ভালো লাগতেছে কিন্তু ভিতরে। হ্যাঁ, এত জ্বালায় আমাকে, 100 জন 200 জন। আমি আসলে আমি কি এতটাই সুন্দরী? সে কিন্তু অনেক সুন্দরী, ঠিক আছে? মানে এই যে ন্যাকামো, ঠিক আছে, ন্যাকামো করার দরকার নেই। আর ছেলে যদি ইন্টেলিজেন্ট এনাফ হয়, এইসব এই ন্যাকামিগুলোকে সে পাত্তা দেবে না, ইউজলেস এগুলা। দরকার কি? আরে ভাই, পছন্দ হয়েছে হ্যাঁ, আর না হলে নাই, ভাগো লাইফ থেকে, দরকার কি? কারণ এইগুলা করতে যাই আসলে অনেক সময় নষ্ট হয়। তুমি তাকে পাত্তা দিও না, অ্যাটেনশন দিও না, তুমি, বাট আমরা তো অ্যাটেনশন দিই। আর ঘুরে ফিরে যায় হলো ওই কি বলে, একজনকে এত ভাও দিতেছে কেন? এটা সুন্দর দেখা, তা তুমি ছেলেরাও দোষ আছে, তো সৌন্দর্য দেখতে হবে কেন? গুণ দেখো না, সুন্দর। আবার এটা বলবো যে না, এটা তো ভাই বায়োলজিক্যাল জিনিস, তো সৌন্দর্যের প্রতি আকৃষ্ট। হ্যাঁ, তাইলে ওই গেম খেলো, তাইলে ওই যে কি, ছেলেরা সুন্দরী নারী খুঁজবে আর নারীরা খুঁজবে সুন্দর ড্যাডি। খুবই প্লজিবল জিনিসটা। ছেলে যদি সুন্দরী নারী খুঁজে, তো মেয়েদের টাকা পয়সাওয়ালা ছেলে খুঁজতে সমস্যা কোন যায়? দুজনই তো বাটপারি করুক, দুজনই তো এভলিউশনারি গেম খেলতেছে, তাহলে সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, শুধু মেয়েদের গোল্ড ডিগার বলে তার লাভ নেই। হ্যাঁ, ছেলেরাও তো কি, এটা বিউটি ডিগার না এটা বলা যায়। হ্যাঁ, ছেলেরা হলো কি দেহকামী ছেলে, আর দেহর ভিতরে আবার দেহটা সুন্দর হইতে হবে। ছেলে নিজেই তার ইসের জন্য কিছু করে না। আমার কথা হলো এইটাই, যে তুমি যদি এভলিউশনারি গেম খেলতে চাও, তাহলে মেয়েরা খেলুক তাদের মতো করে, সমস্যা কি? মেয়েরা খুঁজবে না কোনো বেটার অপশন। সে 5 লাখ 6 লাখ যে কামায়, সে ওই হাজবেন্ডে খুঁজবে, তাই না? আর যদি তোমার থাকে, দম থাকে, যে তুমি করো রিজেক্ট, দরকার কি? না ভাই, আমার গুণ লাগবে, আগে গুণ, সুন্দর ওটা সেকেন্ডারি অপশন, সমস্যা নেই। আর বেশিরভাগ দেখা যায় যে গুণধর্মী হইলে ওইরকম সৌন্দর্য হয়ে যায় ভালো। আরে তোমার চোখই তো সৌন্দর্য ডিফাইন করে।
হ্যাঁ তারপরেও যদি বলে লোকে তারপরটা আসে না আসে না, তা আসে না তাহলে মেয়েদেরও ক্ষেত্রে তাহলে আসে না। আমি আমার বিসিএস জবধারী ছেলেই তো খুঁজবো আমি, যেখানে আমি অনেক সিকিউর বোধ করব। আসে না, বিয়ে করে খালি খুন্তি নাড়বো, জামাইকে সেবা দিব, জামাইয়ের টাকায় আইফোন কিনবো, থাকো জামাইয়ের টাকায় আইফোন কিনো। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে, সংসারের কাজ কি কোনো কাজ না? ওটার জন্য তুমি স্যালারি পাও না, হাজব্যান্ড স্যালারি দেয়, তাহলে এটা কি হইলো? তুমি তো টর্চার করতেছো। তাহলে তুমি যদি কামাই করতে তাহলে তুমি হাজব্যান্ডকে তুমি চরম অগ্নি পরীক্ষার ভিতর ফেলে দিতে পারতা। করো সংসারের কাজ, সবার দায়িত্ব, করো সংসারের কাজ, ঝাড়ু দাও, রান্না করো, নিজের খাবার নিজে বানাও, মাঝে মাঝে আমার একটু বানায় খাওয়াবে, আমিও তোমার বানায় খাওয়াবো, এই তো ভালোবাসা। দুজন মিলে রান্না করতেছে, একজন একজনের খাওয়াই দিতেছে, সুন্দর না? কিন্তু না, তুমি তো সংসার ধর্মকেই তো তুমি বড় কাজ হিসেবে দেখতে। তা খুন্তি নাড়া কোনো বিষয় না। পৃথিবীর যত বড় বড় শেফ আছে, রাঁধুনি আছে, সব ছেলে। মেয়ে কই? মেয়ে শেফও আছে, কিন্তু ছেলেদের অনেক সংখ্যা আছে। এটা তুমি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখো এরকম পাবা। তো এই বাহানা দিয়ে লাভ নেই। সংসার মেনটেন করা অবশ্যই কষ্টের, অনেক আছে, কিন্তু কথা হলো যে এটা প্রত্যেকেই যদি তার দায়িত্ব ভাগ করে নেয়, ছেলে মেয়ে উভয়ই, কোনো সমস্যা নেই। গার্হস্থ্য বিজ্ঞান কেন মেয়েদের থাকবে? ছেলেরাও গার্হস্থ্য বিজ্ঞান শিখবে, ছেলেরাও ঘর সংসার, ছেলেরাও বাচ্চা কাচ্চা সামলানো শিখবে, মেয়েরাও বাচ্চা কাচ্চা সামলাবে। কারণ বাবার কাছ থেকে একটা গুণ পাস হবে সন্তানের ভিতরে, মায়ের কাছ থেকে একটা গুণ পাস হবে সন্তানের ভিতরে। হ্যাঁ, তো এইটাই তো মানে কোঅপারেটিভ জব, কোঅপারেটিভ ভাবে জিনিসগুলো কাজ করবে। এইটাই তো নারী পুরুষ অর্ধাঙ্গিনী কি শুধু শুধু এমনি বলে? এমনি তো বলে না। না না না, আমরা তো সুবিধা চাই, হাজবেন্ড আমার জব করবে, আমি বসে বসে টিকটক দেখবো, এই তো জিন্দেগি। না, হারামই তো, অনেক আরাম। ঝাড়ু দেওয়ার লোক তো আছেই। হ্যাঁ, এই তুমি একটা ভালো পয়েন্ট বলছো, যে বড়লোক হইলে যে সব সুবিধাটা হয়, বড়লোক হাজবেন্ড হইলে, ও আচ্ছা আচ্ছা, তুমি সুন্দর সুন্দর বড়লোক তো অবশ্যই সুন্দরী নারীকে বিয়ে করবে, সে এত টাকা খরচা করবে, কোনো মানে খারাপ মানে দেখতে কুৎসিত নারীদের প্রতি তো আর ই করবে না। সে কি করবে, অনেক টাকা পয়সা দিয়ে আনবো। ও আচ্ছা আচ্ছা, না না, কি তোমার সংসারে কাজ করতে পারো, তুমি তো খালি রূপচর্চা করবা, আমি তো অফিস থেকে আইসি যেন তোমার সুন্দর মুখ দেখি, হ্যাঁ আমার দেখলেই মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তুমি রূপচর্চা করবা, তোমার একমাত্র কাজই এটা। এরপর যা টাকা লাগবে আমি দিব, তুমি এবার তোমার কাজ কাম করার জন্য তো এই যে আয়া বুয়া যারা আছে, এরা তো আছে, এরা তোমার যা চাইবে তাই করে দিবে, নেল পলিশ পা থেকে মাথা অবধি সব করে দিবে। তো এইটাই তো, অনেকে আছে আবার ভালো মতো গোল্ডিংও করতে পারে না, করতে যেয়ে ধরা খায়, ওই যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঝামেলা টামেলা হয়ে যায় আর কি। তো এখন এসবের ক্ষেত্রে তো আবার সামাজিক সাপোর্টও পাওয়া যায় না। তুমি জেনে বুঝি তো গেছো, তুমি জেনে বুঝে একজন রাক্ষসের কাছে গিয়েছো, আমার রাক্ষসকে তুমি টেমিং করো, সমস্যা কি? এটা তোমার দায়িত্ব, ধরে রাখো তোমার পুরুষকে, কিন্তু পারবা না, যার টাকা আছে তুমি পারবা না তাকে ধরে রাখতে। সে নানা জায়গায় যাবে, কারণ তার টাকা আছে, এত টাকা কামাইছে হুদাই, সেটাই, টাকা আছে, চরিত্র তুমি আশা করতেছো, এক্সপেক্ট করতেছো, হাতে গোনা মানে 100-তে একজন পাবা, বা লাখে একজন পাইতে পারো, বাট ওটা তোমার কপাল। এখন সবসময় তো সবাই তো কপাল হয় না। তো তুমি যখন ধরা যদি খেয়েই যাও এইসব ক্ষেত্রে, মানে কোনো নারী যদি ধরা খেয়ে যায় এইসব ক্ষেত্রে, তোমার ড্যাডি যা দিছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো, বেটার। এসব ভুলা যাও, দরকার নেই। তুমিও ধরা খাইছো, সেও ধরা দিছে তোমাকে, তুমি যেই উপর ঢোকন পেয়েছো ওইগুলো নিয়ে সন্তুষ্ট থাকো, এরপরে অন্য জিনিস করো। আর ডিসকাস করতে ধরা আরো খেবে, আরো কাউকে তুমি পাইবেই না। এটা হলো রং স্ট্র্যাটেজি, ঠিক আছে? না, অনেক সময় এটা ট্র্যাপিং কাজ করে, যে আচ্ছা আমি তো মানে যদি একটু সমাজকে বলে যদি একটু তাকে ডাউন খাওয়ানো যায়, তাইলে হয়তো একটু আমাকে সে একটু ভরণ পোষণ দিবে। কেন দিবে? যার টাকা আছে, তার এত ক্ষমতা আছে, সে আইন পর্যন্ত কিনে ফেলতে পারে। তোমাকে দেখার জন্য সে এত বসে থাকবে? সে আইন কিনে বসে আছে, আর তোমাকে সে এত করবে, তুমি তো তার কাছে কিছুই না। তো এটা ব্যাড স্ট্র্যাটেজি। তুমি যদি ওরকম রাক্ষস শিকার করতে যাও, তাহলে রাক্ষসের কাছ থেকে উপঢৌকন পেয়ে আস্তে আস্তে কেটে পড়ো, দ্যাটস বেটার। বুঝছো, এখানে কিন্তু কোনো নীতি নৈতিকতা কি খারাপ ভালো কোনো ম্যাটার না।
ম্যাটার একটাই, তোমাকে তোমার জানতে হবে আগে তুমি কোন গেম খেলতে চাইছো, আর ওই যে গেম খেলতেছো ওইটার একটা খেসারত মানে একটা স্যাক্রিফাইস আছে, এবং স্যাক্রিফাইসের বিনিময়ে কিছু প্রাপ্তিও আছে। সুগার ড্যাডি খুঁজে তুমি কি পাবা? অনেক টাকা পাবা। কি লস করবা? লয়্যালটি। বা লং টার্ম থাকবে না, টর্চার হইতে পারো। আর তুমি লং টার্ম রিলেশন বিল্ড আপ করো, কি স্যাক্রিফাইস? অনেক টাইম, এফোর্ট, ইমোশন আছে, কিন্তু কি পাবা? একটা সাস্টেনেবল কোয়ালিটিফুল একটা রিলেশনশিপ পাবা, স্পিরিচুয়ালি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, 3 ভাবেই পাবা। যেই গেম খেলতে চাও ওই গেমের জন্য মেহনত করতে হবে, যেই দিকে তুমি যাইতে চাও ওই দিকে। এইটুক যদি মানুষ বুঝে, ডিসাইড করো। তুমি যেমন টিকটকে যদি রিল বানাইতে চাও বানাও, কোনো সমস্যা নেই, কিন্তু ভাইবো না যে তোমাকে কেউ আর কি সমাজের কোনো গুরুত্বপূর্ণ পদ বা বা তুমি গেলেও মানুষ তোমাকে খুব সুনজরে দেখবে না। এটা সিস্টেম এরকম, তুমি গেছো মানে তোমাকে মানুষ খুবই বাজেভাবে ট্রিট করবে, এবং এটা তোমাকে ফেস করতে হবে। ফেস করতে হবে কি, তোমাকে এটা জেনেই ঢুকতে হবে। ইন্ডাস্ট্রিটাই এরকম। টাকা কামাইতে পারবা, অনেক জায়গায় ঘুরতে পারবা, বাট ওরটু কি, বাদ বাকি লাইফ হলো তোমার, তুমি যদি আনছো যে না আমার একটু সম্মান দরকার, না তুমি কিসে সম্মান পাবা? তোমার যারা স্বেচ্ছায় যায় এটাতে, অনলি ফ্যান বা আরো এইগুলোতে, এদের থেকে যারা তোমার ভিকটিম, যে মানে অনেক পতিতালয়ে যারা এগুলো থাকে, তাদেরকে মাঝখানে একটু ছাড় দেওয়া যেতে পারে, কারণ তারা স্বেচ্ছায় অনেকে আসে না। তারা অনেক সেক্স ট্রাফিকিংয়ের শিকার হয়ে আসে, অনেকে মানে পাচার হয়ে আসে, বা একটা ওই পরিবেশে থেকে একটা শিশু যদি জন্মগ্রহণ করে সেটা ট্র্যাপে পড়ে ওইটা করতে বাধ্য হয়, তো তাদেরকে একটা এমপ্যাথি দেখানো যেতে পারে। আর তুমি তো বাবা, তুমি তো নিজ বুদ্ধি গুণে তো গেছো, ভুগো নিজ বুদ্ধি খেতে। তোমার থেকে তো ওরা ভালো, কারণ ওরা তো ট্র্যাপের শিকার হয়ে আসছে না। ওদের ক্ষেত্রে একটা ব্যবস্থা করা যেতে পারে, বা ওদের সাইকোলজি নিয়ে কাজ করা যেতে পারে। আর তুমি তো বাবা মাশাল্লাহ কি একটা মানে ডাল ব্রেন নিয়ে তুমি জন্মগ্রহণ করছো, একটা কাজ করতে ঢুকবা, তুমি চিন্তা করে নিবা না যে কোন জায়গায় তুমি ঢুকতেছো। এরকম নানা ধরনের বিষয়।